বেলা ১২টার দিকে দরজায় কড়াঘাতে ঘুম ভাঙে রুহানির। উঠে বসতেই মাথা চক্কর দিয়ে উঠল। দুই হাতে শক্ত করে মাথা চেপে ধরল। মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা দুই ভাগ হয়ে যাচ্ছে। অতিরিক্ত কান্নার ফলে এমনটা হচ্ছে। দরজায় তখনও ডেকে যাচ্ছেন হামিদা। উঠে দ্রুত দরজা খুলে দিল রুহানি। রুহানিকে উঠতে দেখলেই হাসলেন হামিদা। হামিদা বলল, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়, খেতে হবে না কিছু? কয়টা বেজেছে দেখেছিস? রুহানি মাথা নিচু করে ফেলল, আস্তে করে বলল, আমি নিচে যাব না খালা, আমার খাবার ঘরে পাঠিয়ে দাও। একটা মাইট দিব, বেয়াদব মেয়ে। চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আয়। সব মেহমানরা চলে গিয়েছে, তোর বাবাও চলে গিয়েছে, শুধু তোর নানু রয়েছে। 10 মিনিটের ভেতরে নিচে আসবি। সবাই চলে গিয়েছে শুনে রুহানির শান্তি লাগলো। সে হামিদার দিকে তাকিয়ে নিরাশ কণ্ঠে বলে উঠল, খালামণি, তোমার মনে হয় আমি এমন করেছি? হামিদা জড়িয়ে ধরলেন রুহানিকে। আমি জানি আমার ছেলে মেয়েরা কেমন, তারা এমন কাজ করতেই পারে না। আমার থেকে আমার ছেলে মেয়েদের আর কে চিনবে শুনি? শুধু আমি না, আমার পরিবারের কেউ এই কথা বিশ্বাস করে না। তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না। এখন দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। হামিদা চলে গেল। রুহানি বাথরুমে ঢুকলো। আয়নায় চোখ যেতেই নিজেকে দেখে থমকে গেল। সে এখন বিবাহিত, আজকেই তার বিয়ে হয়েছে। রাতের কথা ভেবেই ফুফিয়ে কেঁদে উঠল রুহানি। সে কিছুতেই এইসব আর ভাবতে চায় না। সে কিভাবে সবার সামনে মুখ দেখাবে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো রুহানি। তাকে দেখেই সুমাইয়া দৌড়ে এসে হাত ধরল, চেঁচিয়ে উঠল, এই তো আমার মেঝু ভাবি, চলে এসেছি। সুমাইয়ার কথায় রুহানি শিউরে উঠল, খামচি দিয়ে ধরল সুমাইয়ার হাত। শরীর বেয়ে শিহরণ বয়ে গেল। রুহানিকে দেখে সুরাইয়া বলে উঠল, এসে গেছিস, আয় খেয়ে নে, আমি খাবার দিচ্ছি। ড্রয়িং রুমে সকলে উপস্থিত আছে। জয়নব বেগম সোফায় বসে পান চিবোচ্ছেন। পাশেই ইশরাত বসে আছে। রুহানির ভয়, লজ্জা, অস্বস্তি সব একসাথে কাজ করছে। আস্তে ধীরে হেঁটে টেবিলে বসতেই হামিদা ভাত বেড়ে দিলেন। রুহানি খেতে শুরু করলো। এর মাঝে হঠাৎ জয়নব গম্ভীর শান্ত কণ্ঠে ডেকে উঠলেন, সুমাইয়া। সুমাইয়া পাশেই ছিল, সাথে সাথে ডাক শুনল। জি নানু। রুহানির সব জিনিসপত্র উজানের ঘরে দিয়ে আসবে। আজ থেকেও উজানের ঘরেই থাকবে। রুহানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। থমকে গেল সে। মুখে ভাতটুকু আর নেওয়া হলো না। হাত থেমে গেল। অবাক কণ্ঠে ডেকে উঠল, নানু। জয়নব বেগম আগের থেকেও শান্ত কণ্ঠে বলে উঠলেন, কোনো কথা শুনতে চাই না আমি। যা বলেছি কান খুলে শুনে রাখো। আজ থেকে তুমি উজানের ঘরেই থাকবে। উজান তোমার স্বামী হয়। বেটা যেভাবে হোক না কেন, হয়েছে তো। আজ থেকে উজানের সব কিছুতেই তোমার হক আছে। রুহানির হৃৎপিণ্ড জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে সেটা এক্ষুনি বেরিয়ে আসবে। নানির বলা উজান তোমার স্বামী হয় কথাটা বারবার কানে এসে বাড়ি খাচ্ছে। গা শিউরে উঠল। কিছু বলতে যাবে, কিন্তু অনুভব করলো তার গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। গলা কাঁপছে। সে এখন বিবাহিত, তার স্বামী উজান ভাইয়া। কিভাবে সম্ভব? যাকে সবসময় ভাই বলে মেনে এসেছে, যার সামনে যেতেই তার ভয় করে, যে সবসময় তাকে ধমকায়, সে তার স্বামী। কিভাবে মেনে নিবে সে এটা? কখনোই সম্ভব নয়। সুরাইয়া, হাফসা, হামিদা সবাই তাকিয়ে আছে তার দিকে। রুহানি কিছু বলল না, হাত ধুয়ে উঠে গেল। সুমাইয়া নানির কথা অনুযায়ী কাজ শুরু করে দিল। রুহানির প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে গিয়ে উজানের ঘরে রেখে আসছে। নিজের বিছানায় বসে বসে সব দেখছে সে। রুহানি নিজের কোলবালিশটা বুকে জড়িয়ে নিয়ে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। সে আবার কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। উজানের ঘরে এসে রুহানি থমকে গেল। আজ থেকে সে এই ঘরে থাকবে। ভাবতেই গা শিউরে উঠল। এক ঘরে এক বিছানায় একটা পুরুষের সাথে কিভাবে থাকবে সে? উজানের ঘরে ঢুকতেই জয়নব হাজির হলো সেখানে। রুহানিকে জিজ্ঞেস করল। সবকিছু আনা শেষ? রুহানি জবাব দিল, হ্যাঁ। আর কি কিছু বাকি আছে? একটা সুতো কি বাকি আছে আনার মতো? রুহানি বিরক্ত হয়ে বলল, না, আর কিছুই বাকি নেই। সব কাছা বেঁধে নিয়ে আসছে সুমাইয়া তোমার হুকুম শুনে। নানি আবারও বললেন, ভালো করে ভেবে দেখো, আর কিছু বাকি নেই তো? না, নেই। নানি এবার ডেকে উঠলেন। সুমাইয়া। রুহানির পেছন থেকে সুমাইয়া জবাব দিল, জি নানি। যাও, ওর ঘরে এবার তালা মেরে দিয়ে আসো নানু। রুহানি চমকে উঠল। আবার তালা কেন?
সুমাইয়া নানির কথা মতো কাজে লেগে পড়ল। রুহানি অসহায়ভাবে বলে উঠল, আবার তালা কেন নানু? ওই ঘরে তোমার আর কোনো কাজ নেই, শুধু শুধু এভাবে খোলা থাকবে কেন? তাই তালা দিয়ে রাখছি সুরক্ষার জন্য। বলেই নানি চলে গেলেন। রুহানির ইচ্ছা করছে এদের সবার থেকে দূরে কোথাও পালিয়ে যেতে। এত অত্যাচার আর সহ্য হচ্ছে না তার। নানি চলে যেতেই বিছানায় শুয়ে পড়ল রুহানি। বিছানায় শোয়ার সাথে সাথে নাকে এসে বাড়ি খেল ধোয়া মেশানো গাঢ় কাঠের গন্ধ। অদ্ভুত ঘ্রাণে মোহিত হয়ে পড়ল সে। ধোয়াটে কাঠের মতো এক এলিগ্যান্ট গন্ধ যা গা ছুঁয়ে গেল। বড় করে কয়েকটা শ্বাস নিল রুহানি। টম ফোর্ড আউটউড পারফিউমের কড়া ঘ্রাণ। এটা উজানের পছন্দের পারফিউম। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে গেল সে। বিকেলের দিকে হামিদা আসলো ঘরে, রুহানিকে জাগিয়ে তুলল। রুহানি ঘুম থেকে উঠেই বলতে লাগলেন, কিছুদিন পর থেকেই তো টেস্ট পরীক্ষা, কালকে থেকে কোচিংয়ে যাবি তোরা। বিয়ের ঝামেলাতে পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে গেল, অনেকদিন মিস দেওয়া হয়ে গেল কোচিং। এখন ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পড়তে বস। রুহানি উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। নাস্তা করে ঘরে এসে পড়তে বসল। পড়ায় মন বসছে না কিছুতেই। এত কিছু ঘটার পরে মাথা কাজ করছে না তার। নিজেকে মানিয়ে নিতে পারছে না। মনের ভেতর ভয়, লজ্জা, সংশয় কাজ করছে। ইতিমধ্যে হয়তো এলাকায় তাদের বিষয়ে জানাজানি হয়ে গিয়েছে। সবাই হয়তো সিসি করছে তাদের নিয়ে। সবাই ভুল বুঝছে তাকে। ভাবতে ভাবতে কেঁদে উঠল রুহানি। এই জীবন আর ভালো লাগছে না তার। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। উজান আসলো রাত 9টায়। কাজের চাপ বেড়েছে। কিছুদিন অফিসে না থাকায় অনেক কাজ পড়ে রয়েছে। নিজের ঘরে পা রাখতেই থমকে গেল উজান। বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে রুহানি। রুহানিকে নিজের ঘরে দেখে অবাক হলো। ভ্রু কুঁচকে গেল তার। রুহানির দিকে প্রশ্ন ছুড়ল। তুই এখানে কেন? উজানের কথায় চমকে উঠল রুহানি। সে খেয়াল করেনি উজান এসেছে। পরপর দাঁত কটমট করে বলে উঠল, আমি আপনার বউ না, তাই সবাই ঠেলে আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। রুহানির মুখে আমি আপনার বউ না শুনে উজানের মুখ শীতল হয়ে গেল। আর কিছু বলল না। হাতের ব্যাগটা রেখে ঘড়ি খুলে বাথরুমে ঢুকে গেল। রুহানি আর চোখে সব দেখল। উজানের ঘরটা বেশ বড়। ঘরের এক কোণায় বড় খাট, পাশেই টি টেবিল রাখা, পাশে ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব। রুমের অন্য পাশে বড় একটা বুকশেলফ রাখা, যেখানে বিভিন্ন বিষয়ে বই আছে। ফিকশন, নন ফিকশন, বিজনেস, বিভিন্ন ইংরেজি বইয়ে ভরা। সময় পেলেই উজান বই পড়ে। পাশে পড়ার টেবিল থাকলেও রুহানি বিছানাকেই পড়ার টেবিল বানিয়ে ফেলেছে। সে আবার টেবিলে বসে পড়তে পারে না। তার পড়ার জন্য আরামদায়ক জায়গা হলো বিছানা। উজান একেবারে গোসল করে বেরিয়ে আসলো। আনমোনা উজানের দিকে চোখ যেতেই চোখ আসমানে উঠে গেল রুহানির। দ্রুত চোখ সরিয়ে ফেলল। উজান শুধু কোমরে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। কত বড় নির্লজ্জ পুরুষ মানুষ এটা! বোনের সামনে কেউ এইভাবে আসে? সব থেকে বড় কথা, এই গা কাঁপানো শীতে এত রাতে গোসল কে করে? উজান ওয়ার্ড্রোব থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে পরল। ল্যাপটপ নিয়ে সোজা কাউসের ওপর বসল। পায়ের ওপর পা তুলে ল্যাপটপে কাজ করতে লাগলো। রুহানি আর চোখে একবার তাকালো। এ লোক খাবে না নাকি? না খেলে না খাবে, তাতে তার কি? আবার এই শীতে এত রাতে গোসল করে এসেও গায়ে শীত নিয়ন্ত্রণের কোনো পোশাকও পরেনি। এ লোকের কি শীত করে না? আবার ভাবল, না করলে না করুক, তাতে তার কি? হঠাৎ উজান উঠে আসলো। রুহানির সামনে কিছু একটা বাড়িয়ে দিল। রুহানি হাতের দিকে তাকাতেই নাক শিউরে উঠল। তো উজান রুহানির ফোন ধরে আছে সামনে। রুহানি রাগে তাকিয়ে বলে উঠল, এখন এই ফোন দিয়ে আমি কি করব? যা হবার তা তো হয়ে গিয়েছে। এখন ফোন আপনি ভর্তা বানিয়ে খান এটা? উজান হাত সরালো না, এভাবেই ধরে রাখল। রুহানিও রাগী চোখে তাকিয়ে থাকলো উজানের দিকে। এক পর্যায়ে রুহানি অসহায়ভাবে বলে উঠল, আপনি কেন কিছু করলেন না উজান ভাই? উজান নির্লিপ্তভাবে জবাব দিল, তোর এত রাতে কেন যাওয়া লাগলো? আপনি ফোন কেন নিলেন? আমি ফোন নিয়েছি, আমিই দিতাম। এত রাতে না গেলেও পারতে। রুহানি ফুঁসে উঠল। এখন সব দোষ আমার? আপনি ফোন নিয়েছেন সেটার বেলায় কিছু না, তাই না? উজান কিছু বলল না। রুহানি ছিনিয়ে নিল উজানের হাত থেকে ফোন। পড়ায় মনোযোগ দিল সে। 10টা 40 বাজলে রুহানি পড়া শেষ করল। বই খাতা গুছিয়ে এক কোণায় শুয়ে পড়ল মাঝে বালিশ দিয়ে। কম্বল মাথা পর্যন্ত টেনে দিল। তার খুব অস্বস্তি লাগছে। একটা পুরুষ মানুষের সাথে সে কিভাবে এক ঘরে থাকবে, একসাথে ঘুমাবে?
কিছুক্ষণের ভেতরে উজানও উঠে আসলো। বিছানার পাশে এসে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। লাইট বন্ধ করে সেও শুয়ে পড়ল রুহানির পাশে। আচমকা পাশ থেকে কোলবালিশটা সরিয়ে দিল উজান। চমকে উঠল রুহানি। মাথা থেকে কম্বল সরিয়ে ভ্রু কুঁচকে তাকালো উজানের দিকে। উজান কোনো ভ্রুক্ষেপ না করে আরও একটা আশ্চর্যজনক কাজ করল। রুহানির গা থেকে কম্বলটা টান দিয়ে নিয়ে সেও গায়ে দিল। রুহানি এবার রেগে গেল। রাগে নাক ফুলিয়ে বলে উঠল, সমস্যা কি আপনার? আপনি আমার কম্বল কেন নিলেন? উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল। ঘরে আর কোনো কম্বল বা কাঁথা নেই, এই একটাই আছে। রুহানি জীবনেও এক কম্বলে থাকতে পারবে না। সে নিজের গা থেকে কম্বল ফেলে দিল। দেবে না সে কম্বল গায়ে। উজানও আর কিছু বলল না, সোজা হয়ে শুয়ে থাকল। কিন্তু পৌষ মাসের এত ঠান্ডায় গায়ে কোনো কিছু না দিয়ে রুহানি থাকতে পারল না। কিছুক্ষণের ভেতরে শীতে থরথর করে কাঁপতে থাকলো। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তবুও সে কম্বলের ভেতরে গেল না। হঠাৎ উজান হাত চেপে ধরল রুহানির। এক ঝটকায় টেনে আনলো কম্বলের ভেতরে। থমকে উঠল। কম্বল থেকে বের হলে এক চড়ে দাঁত ফেলে দেব। রুহানি কোনো প্রতিবাদ করল না। কম্বলেও শীত মানাতে পারছে না সে। থরথর করে কাঁপছে। শীতে দাঁতের সাথে দাঁত বাড়ি খাচ্ছে। উজান আরও কাছে টেনে আনলো রুহানিকে। নিজের সাথে চেপে ধরল। এই শীতেও উজানের শরীরে অনেক উষ্ণতা পেয়ে আস্তে আস্তে কাঁপাকাঁপি কমে গেল রুহানির। উজানের সাথে আরও মিশে গেল সে। উজান শক্ত করে ধরে রাখল। দুইজন এভাবেই ঘুমিয়ে গেল। সকাল 7টা বাজে। চোখ পিটপিট করে তাকাতেই সামনে উজানকে দেখল রুহানি। মাত্রই গোসল করে বেরিয়েছে সে। কোমরে সাদা তোয়ালে পেঁচানো। আরেকটা তোয়ালে এক হাতে ধরে অন্য হাতে চুল মুছছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে গলার কাছে, বুকে, তারপর নেমে যাচ্ছে পেট বরাবর। রুহানির ভ্রু কুঁচকে গেল। এত শীতে এত সকালে কে গোসল করে? এই লোকটা দিনে কয়বার গোসল করে? তার চোখ আটকে গেল উজানের গরনে। বুক চওড়া, পেটের মাংসপেশি স্পষ্ট। প্রতিটি রেখা জিমে ঘাম ছড়িয়ে গড়ে তোলা। কাঁধ চওড়া ও শক্ত। বাহুর শিরাগুলো পর্যন্ত টানটান। ভেজা ত্বকে পানির বিন্দুগুলো ছোট ছোট মুক্তোর মতো ঝলমল করছে। হালকা চাপা রোদে গোড়া গায়ের রঙে এক ধরনের তীব্র পুরুষালী আকর্ষণ ছড়িয়ে আছে। ঠিক তখনই উজান আয়নার দিকে তাকিয়ে হালকা ভ্রু তুলে বলল, এভাবে আড়ালে না তাকিয়ে সামনে দাঁড়িয়ে সরাসরি দেখতে পারিস। রুহানি চমকে উঠল। কি কি? উজান কাঁধ ঝাঁকালো। চুল মুছতে মুছতে হালকা বাঁকা হাসল। রুহানি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। ঠোঁট চেপে বলল, আপনার ভুল হয়েছে, আমি তাকাইনি। উজান হালকা হাসি চাপল। আয়নার ভেতর থেকে চোখ নামালো না, কিছু বলল না। রুহানির গলা শুকিয়ে এলো। বুকের ভেতর ধকধক বাড়তে লাগলো। সে দ্রুত ঘুরে কম্বল মাথা পর্যন্ত টেনে শুয়ে পড়ল। দুপুর 3টার দিকে রুহানির কোচিং ক্লাস। হাতে সময় থাকলেও আজ একটু আগে যাওয়া দরকার ভেবে দুপুর 2টার দিকে কিছু পরেই সুমায়ার সঙ্গে বেরিয়ে পড়ল সে। বাড়ি থেকে অনেকটা হেঁটে এসেছে তারা। অলিগলি পেরিয়ে মূল সড়কের দিকে আসতেই আচমকা সামনে এসে পথ আটকালো নাহিদ, সাথে আরও 3জন ছেলে। 4জনই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ এভাবে সামনে এতগুলো পুরুষ দেখে রুহানির বুক ধক করে উঠল। সুমাইয়ার হাতের চাপ শক্ত হয়ে এলো। ভয়টা দুজনের চোখেই ধরা পড়ল। অজান্তেই তারা এক পা পিছিয়ে গেল। নাহিদ এগিয়ে এলো এক পা, ঠোঁটে বিদ্রুপের হাসি, তার চোখে তাচ্ছিল্যর দৃষ্টি। গলায় বিষ মেশানো কণ্ঠে বলে উঠল, আমার সাথে রিলেশন থাকাকালীন তো হাতটা পর্যন্ত ধরতে দাওনি, অথচ যাদের বাড়িতে বড় হয়েছো সেই ছেলের সঙ্গে নষ্টামি করতে বুঝে চরিত্রে দাগ লাগে না? রুহানি জানু। রুহানি স্থির হয়ে গেল। শরীরের সব শক্তি এক মুহূর্তে হারিয়ে ফেলেছে। কথা গলায় আটকে গেল। কিন্তু পরের মুহূর্তেই বুকের ভেতর রাগ জমতে লাগলো। চোখে আগুন জ্বলতে শুরু করলো। আঙ্গুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলল, সাবধানে কথা বলবেন, না জেনে না শুনে কোনো কথা বলবেন না, অসভ্য লোক। কথা শেষ হবার আগেই নাহিদ এগিয়ে এসে তার আঙ্গুল মুঠোর মধ্যে চেপে ধরল। শক্ত মুঠো হাড় ভেঙে ফেলার পায়তারা করছে। রুহানি শ্বাস আটকে তাকালো নাহিদের চোখে। দাঁত চেপে চোখ রাঙিয়ে নাহিদ বলল, আমার দিকে আঙ্গুল তুলছিস? কত বড় সাহস তোর রুহানি! আর কি না আমি না জেনে শুনে বলছি? তোরা কি করে ধরা খেয়েছিস এটা সারা এলাকার মানুষ জানে। এখন নাটক করতে আসছি? তুই যে বেশ্যাগিরি করতে গিয়ে ধরা খাইছিস এটা কেউ না জানার আছে? শব্দগুলো ধারালো ছুরি হয়ে বুক ভেদ করলো রুহানির। রুহানির কানে আশেপাশের সব শব্দ মিলিয়ে গেল। শুধু এই অপমানের কথা বারবার বাজতে লাগলো মাথায়।
চোখ ভরে পানি চলে এলো, চোখের কোণ বেয়ে গরম অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো কথা বেরোচ্ছে না। মনের ভেতর হাজারো কথা জমে আছে। প্রতিটি শব্দ দিয়ে সে নিজের নির্দোষ প্রমাণ দিতে চায়, কিন্তু ঠোঁট আটকে গেছে। তারপরেই সুমাইয়ার তীক্ষ্ণ চিৎকার করে উঠল। এই ছাড়েন বলছি ওর হাত, অশুভ লোক, হাত ছাড়েন। নাহিদ এবার চোখ গরম করে তাকালো সুমাইয়ার দিকে। সুযোগ বুঝে রুহানি মুঠো থেকে হাত ছাড়িয়ে নিল, আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিল সামনের দিকে। তার কানে পেছন থেকে ভেসে আসতে লাগলো চারজন পুরুষের বিকট অট্টহাসি। সেই হাসি তার মেরুদণ্ডে বরফ ঢেলে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে তার বুকের ভেতর কেবল একটা কথাই বাসছে, সবাই জেনে গেছে, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এখন আর কেউ তার কথা বিশ্বাস করবে না। গলাটা যেন আগুনে পুড়ছে, চোখের পানি থামছেই না। ক্লাসে ঢুকতেই সবার উৎসুক দৃষ্টি পড়ল রুহানির দিকে। মুহূর্তের ভেতরে পুরো ক্লাস শান্ত হয়ে গেল। রুহানির মনে হলো সবার দৃষ্টি ছুরির মতো এসে বিঁধছে তার গায়ে। বুকের ভেতর ধকধক বেড়ে গেল, পা ভারী হয়ে আসলো। এক মুহূর্তের জন্য দরজার কাছে থমকে দাঁড়ালো সে। পালিয়ে যেতে ইচ্ছে করলো, কিন্তু পেছনে তাকাতে সাহস পেল না। সুমাইয়া হাতটা শক্ত করে চেপে ধরল, নিঃশব্দে ইশারা করলো, চল বসে যাই। মাথা নিচু করে তারা ধীর পায়ে গিয়ে পেছনে ছিটে বসল। চারপাশে ভেসে আসতে লাগলো ফিসফিসানি। বিষের তীব্রতা যেন প্রতিটি শব্দে ঝরে পড়ছে। কে কোথা থেকে কি বলছে বোঝা যাচ্ছে না, শুধু কিছু শব্দ কেটে কেটে কানে আসছে। ঠিক তখনই ডান দিক থেকে স্পষ্ট গলায় ভেসে এলো কারো কথা। আমি ভাবছিলাম এই মেয়ের ক্লাসে আসবে না, কিন্তু দেখো তো কত বড় বেহায়া, এত কিছুর পরেও আবার পড়তে এসছে। আমি হলে তো এতক্ষণে গলায় ফাঁস নিতাম। শব্দগুলো বুকের মধ্যে আঁচড়ে পড়ল। এক মুহূর্তে শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেল। হাত দুটো কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। মাথা আরও নিচু হয়ে গেল। রুহানির ভেতরে একের পর এক চিন্তা জমতে লাগলো। এই মানুষগুলোকে হাজার বোঝালেও লাভ নেই, এরা কখনো সত্য শুনতে চায় না। সবাই মিথ্যার মধ্যে বাস করে, মিথ্যাকে আঁকড়ে ধরে বাঁচে। এই দুনিয়ায় সত্যের কোনো দাম নেই, বরং মিথ্যাই এখানে সবচেয়ে সহজে বিশ্বাস পায়। চোখের কোণে পানি জমে আছে, কিন্তু সে কাঁদতে চায় না, অন্তত এদের সামনে নয়। ভেতরের আগুন জ্বলছে অপমানের, অসহায়তার। এই ক্লাসে বসে থাকাটা তার জন্য প্রতিটি মিনিটে এক নতুন শাস্তি। তবুও সে বসে রইল, কারণ পালিয়ে গেলে ওরা ভেবে নেবে তারা জিতে গেছে। বাড়িতে ফিরেই রুহানি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। ব্যাগটা কোণার দিকে ছুঁড়ে ফেলে সে মেঝেতে বসে পড়ল। দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে, চুল এলোমেলো হয়ে গেল, গালে লেগে আছে। বুকের ভেতর চাপা ধুকফুকানি আর গলায় আটকে থাকা কান্না মিলেমিশে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাতের খাবার সময় সবাই হাজারবার ডাকলেও রুহানি দরজা খোলেনি। সে বসে রইল এক জায়গায়, একই ভঙ্গিতে। মনের ভেতর সারাদিনের অপমানের প্রতিটি শব্দ বারবার বাসছে, আর প্রতিবারই মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর রেখে দিয়েছে। মরে যেতে ইচ্ছা করছে। তার জন্য এখন ঘরটাই একমাত্র নিরাপদ আশ্রয়, যেখানে চোখ তুলে কারো দিকে তাকাতে হবে না, কারো মুখে সেই হাসি বা ফিসফিসানি দেখতে হবে না। আজ তার পৃথিবী কেবল এই চার দেয়াল আর নিজেকে ভেতর থেকে শক্ত করে আটকে রাখা দরজা। রাত 10টার দিকে উজান বাড়ি ফিরল। দরজায় দু একবার কড়া নাড়তেই ভেতর থেকে খুলে দিল রুহানি। তার চোখ মুখ বিবর্ণ, ফোলা চোখে কান্নার দাগ শুকিয়ে লবণের রেখা হয়ে আছে। চুল এলোমেলো, মুখে সারাদিনের ক্লান্তি আর ভেতরের ভাঙাচোরা অবস্থা স্পষ্ট। উজান কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার মুখে, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করল প্রতিটি অভিব্যক্তি। রুহানি তার দৃষ্টি এড়িয়ে সরে গেল দরজা থেকে, ধীর পায়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। উজান ভেতরে এসে ব্যাগটা টেবিলে রাখল, হাতের ঘড়ি খুলে বাথরুমে ঢুকল। কিছুক্ষণ পর একেবারে গোসল সেরে বেরিয়ে এলো, ট্রাউজার আর টি শার্ট পরে নিল। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আবার হাতে করে ফিরল এক প্লেট খাবার নিয়ে। প্লেটটা টি টেবিলে রেখে ডেকে উঠল। রুহানি? রুহানি সাড়া দিল না। উজান জানে রুহানি ঘুমায়নি, শুধু ইচ্ছে করেই তার ডাকে সাড়া দিচ্ছে না। বিছানার ধারে এসে উজান এক পা রেখে এক হাত দিয়ে টেনে তুলল তাকে। রুহানি তখনই রাগে গর্জে উঠল। কি সমস্যা আপনার? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবেন না? সব আপনার জন্যই হয়েছে। আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি। আপনার তো কোনো বদনাম হচ্ছে না, যা হওয়ার সব আমার হচ্ছে, কারণ আমি মেয়ে। এই সমাজে তো সব দোষ মেয়েদেরই হয়।
বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে উঠল। উজান কিছু বলল না, শুধু তার মুখের দিকে তাকিয়ে রইল। নীরবে সব অভিযোগ শুনে গেল। রুহানি আবারও বলল, এখানে কি সব দোষ আমার একার? এখানে তো আপনিও আছেন, তাহলে কেন সবাই শুধু আমার দিকে আঙুল তুলেছে? উজান তার হাত ধরে পাশে বসালো। খাবারের প্লেট তুলে নিয়ে ভাত মেখে তার মুখের সামনে ধরল। রুহানি মুখ ফিরিয়ে নিল। খাবো না আমি। উজানের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। চুপচাপ খা। খাবো না বললাম না। রুহানির গলা ঝাঁঝিয়ে উঠল। এক চোর মারবো কিন্তু, চুপচাপ হা কর। উজান এবার ধমকে উঠল। রুহানি আবারও কেঁদে ফেলল। উজান এবারও কঠিন স্বরে বলল, আরেকবার কাটলে সত্যি চড়কাবি। রুহানি ধীরে ধীরে কান্না থামিয়ে দিল। উজান আবারও ভাত তুলে মুখের কাছে ধরল। এবার সে চুপচাপ খেতে শুরু করলো। খাওয়াতে খাওয়াতে উজান ধীর গলায় বলল, শোন, লোকের কাজই হলো অন্যের খুদ ধরা। মানুষের স্বভাবই হলো অন্যের নামে সমালোচনা করা। এতে তাদের কোনো লাভ বা ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি হয় শুধু বদনামের শিকার মানুষের। একটা কথা মনে রাখবি, তুই না তাদের খাস না তাদের পড়িস। এতদিন তুই তোর খালার খেতে, খালার পড়তে, আর এখন তুই তোর স্বামীর খাবি, স্বামীর পড়বি। না হলে কেন অন্যের কথা চলবে? তুই তাদের হাজার বোঝালেও তারা বুঝবে না। তারা সত্য মানতে শেখেনি। তুই তাদের সামনে সত্য দাঁড় করালেও তারা মিথ্যাকে সত্য প্রমাণ করতে উঠে পড়া লাগবে। তুই জানিস সত্যটা কি? আমি জানি সত্যটা কি, আর আল্লাহ জানেন সত্যটা কি। এতেই হবে। মানুষের কথায় কান দিলে তুই এই দুনিয়া চলতে পারবি না রোহানি। তুই তোর কথা চলবি, তোর মনের কথা শুনবি, আর এখন আমার কথা শুনবি। তার কথাগুলো ধীরে ধীরে রুহানির বুকের ভেতর ঢুকে যাচ্ছিল, যেন কেউ বুকের ভেতর ঠান্ডা জল ঢেলে আগুন কমিয়ে দিচ্ছে। তার চোখে আবারও পানি এলো, কিন্তু এবার সেটা অভিযোগের জন্য নয়, বরং অদ্ভুত এক নিরাপত্তার জন্য। হঠাৎ মনে হলো, পৃথিবী যতই বিষ ছড়াক, উজানের পাশে থাকলে হয়তো সে বেঁচে যাবে। পৃথিবীর কাছে তার নামটা হয়তো কলঙ্কের সাথে জড়িয়ে গেছে। যারা একদিন তার পাশে ছিল তারাই এখন পেছনে হাসাহাসি করছে। তার মনে হলো, হয়তো এই প্রথম সে বুঝল, সব সত্য সবার কাছে প্রমাণ করার দরকার নেই। কিছু সত্য কেবল কিছু মানুষের মাঝেই নিরাপদ থাকে। খাওয়া শেষে উজান প্লেট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রুহানি আবারও কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। উজান ফিরে এসে বিছানায় শুতেই রুহানির হঠাৎ সজাগ হলো। আরে, সে তো আজকে আরেকটা কম্বল আনবে বলেছিল। এটা তো সে একদমই ভুলে গেছে। এখন আবার এক কম্বলে শুতে হবে দুইজনের। কোচিংয়ে যাওয়ার পথে হাঁটছিল রুহানি ও সুমাইয়া। হঠাৎ সুমাইয়া থেমে মনে পড়ছে এমন ভঙ্গিতে বলে উঠল, জানিস রুহানি, নাহিদ এখন হাসপাতালে ভর্তি। শুনেছি কেউ তাকে প্রচন্ড মারধর করেছে। রুহানির চোখ কপালে উঠল। কেন? কেমন অবস্থা এখন? সুমাইয়া গম্ভীর মুখে বলল, অবস্থা খুবই খারাপ, মুখ একদম থেতলে গেছে, চেনাই যাচ্ছে না প্রায়। ডান হাত পুরো ভেঙে চুরমার, এমনকি হাতের 5টা আঙ্গুলও ভাঙা। রুহানি অবিশ্বাসে মাথা ঝাঁকালো। হায় আল্লাহ, কিন্তু কে করলো এমন? এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, তবে শুনেছি নাহিদের বাবা পুলিশ কেস করেছে। রুহানি ঠোঁট বাঁকা হয়ে গেল, চোখ মুখ বিরক্তিতে কুঁচকে উঠল। নিশ্চয়ই হারামি কোনো কুকাজ করেছিল, না হলে এমনি এমনি কেউ এমন মার দেবে নাকি? বড়লোক বাড়ির বিগড়ে যাওয়া সন্তান যা খুশি তাই করে বেড়ায়। তার কথার মাঝেই আচমকা সুমাইয়া হো হো করে হেসে উঠল। এত অপ্রত্যাশিতভাবে হাসতে দেখে রুহানির ভ্রু কুঁচকে গেল। সে থেমে সুমাইয়ার দিকে তাকিয়ে দৃষ্টি ছুড়ে দিল। তুই এভাবে হাসছিস কেন? সুমাইয়া কোনো উত্তর দিল না, কেবল আরও জোরে হেসে উঠল। উত্তর বদলে আরও বলদের মতো হাসতে দেখে রুহানি বিরক্ত হয়ে দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল। কোচিং থেকে বাড়ি ফিরতেই রুহানি থমকে গেল। ড্রয়িং রুমের দরজা খুলতেই চোখ পড়ল বাড়ির সব মহিলারা সেখানে একসঙ্গে জমে বসে আছে। জয়নব, সুরাইয়া, হাফসা, হামিদা, ইশরাত সবাই। তাদের মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ। কারো মুখে কোনো কথা নেই। পুরো ঘর নিস্তব্ধতায় ডুবে আছে। রুহানি জোরে জিজ্ঞেস করল, কি হয়েছে খালামণি? সবার চোখ একসাথে তার দিকে ফোকাস করল। নীরবতার মধ্য থেকে সুমন একটু শটফট করে উঠে দাঁড়িয়ে বলল, উজান ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে রুহানি আপু। বজ্রপাতের মতো শব্দগুলো রুহানির কানে বেজে উঠল। স্তব্ধ হয়ে গেল, জোরে চেঁচিয়ে উঠল, কেন, কি করেছে উজান ভাইয়া? কি করেছে আপনার ভাইপো শুনতে চান? আপনার ভাইপোর নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়েছে মিস্টার মৌসা খান। তার বক্তব্য অনুযায়ী আপনার ভাইপো তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল।
কিন্তু মানুষের বাধায় সেটা করতে পারেনি। অফিসারের সামনে বসে আছে অভ্র আর রফিকুল মাহতাব। পেছনেই মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে তুহিন। অফিসার ইমনের এত কথার পিঠে অভ্র নিলিপ্ত কণ্ঠে জবাব দিল। করতে চেয়েছিল, করে তো আর নি। পাশে বসে থাকা রফিকুল মাহতাব রাগে কটমট করে তাকালো অভ্র জোহানের দিকে। উজান হয়েছে একদম অভ্রর ফটোকপি। এই দুই চাচা ভাইপো মিলে তাকে জ্বালিয়ে খাচ্ছে। পরিবারের মানসম্মান আর কিছু থাকলো না। এতদিনে শুধু এটাই বাকি ছিল, এখন এটাও পূরণ করে দিল তার মেজো ছেলে। জীবনে জেলের চৌকাটে পাড়া না দেওয়া রফিকুল মাহতাব আজকে জেলে এসে খুবই লজ্জিত বোধ করছেন। আর এদিকে তার ওই ছোট ভাই এমন কথা বলছে। অফিসার ইমন আবার বলল, দেখুন স্যার, তুহিন না আটকালে ওই ছেলেটার ওইখানে কিছু একটা হয়ে যেতে পারতো। অভ্র আবারও বেয়ারাভাবে জবাব দিল। ওর ভাগ্য ভালো ছিল তুহিন উজানকে আটকেছে। অন্যের বউয়ের গায়ে হাত দেওয়ার আগে কথাটা মাথায় ছিল না। অফিসার ইমন এবার বিরক্ত হলো। এর জন্য পুলিশ আছে মিস্টার নাহিদ। যদি মিস্টার উজানের স্ত্রীর গায়ে হাত দিয়ে থাকেন তাহলে সে পুলিশ কমপ্লেইন করত, আমরা এর ব্যবস্থা নিতাম। বউ যার, সে এর ব্যবস্থা নেবে। ওর বউয়ের গায়ে হাত দিছে, এর জন্য আপনারা কেন ব্যবস্থা নেবেন? আপনাদের কেন বলতে হবে? আমার ভাইপো কি কাপুরুষ নাকি? আমার দৃষ্টিতে আমি উজানের কোনো ভুল দেখছি না। তুহিন মনে মনে চাচাকে বাহবা দিয়ে যাচ্ছে। এমন চাচা পেয়ে সে খুবই ভাগ্যবান। অফিসার ইমন হেরে গিয়ে রফিকুল মাহতাবের দিকে তাকালেন। অভ্র জোহান এমপি, তর্ক করা মানেই বাড়তি ঝামেলা। রফিকুল সাহেব খানিক লজ্জায় মাথা নিচু করে বললেন, অফিসার, আমরা উজানের কাণ্ডে খুবই লজ্জিত। আমরা ওর হয়ে ক্ষমা চাচ্ছি এবং কথা দিচ্ছি আমার ছেলে এমন কাজ আর করবে না। এবারের মতো ওকে ছেড়ে দিন। রফিকুল সাহেবের কথায় নাকমুখ কুঁচকে ফেলল অভ্র। এত সাফাই গাইতে হবে কেন? তার ভাইপো কি কোনো ভুল কাজ করেছে নাকি? তার তো মনে হয় না উজান কোনো ভুল করেছে। উল্টো সে থাকলে বাধা দেওয়ার জন্য তুহিনকে 2-3টা কিল দিয়ে দিত। অফিসার ইমন বলল, দেখুন স্যার, মুসা শেখ মার্ডারের কেস করেছে আপনার ছেলের নামে এবং সব প্রমাণ আমাদের হাতে আছে। সেই অনুযায়ী উজান মাহতাবকে তো এখন ছাড়া যাবে না, ওনাকে কোর্টে চালান করতে হবে। রফিকুল সাহেব ঘাবড়ে গেলেন। কোর্টে তুললে শিওর উজানকে মাসখানেক জেল খাটা লাগবে। রফিকুল মাহতাবকে যতটা না চিন্তিত দেখালো, তার থেকেও শান্ত দেখালো তুহিন মাহতাব আর অভ্র জোহানকে। পায়ের ওপর পা তুলে চেয়ারের হাতলে 2 হাত রেখে আরাম করে বসে অভ্র বললেন, অফিসার শুনুন, এক্ষুনি আমার ভাইপোকে ছেড়ে দিবেন, নাহলে আপনারই ক্ষতি। বলেই বাঁকা চোখে অফিসারের দিকে তাকালেন অভ্র। সাথে গা জ্বালানো একটা হাসি দিল। অফিসার কিছুক্ষণ অভ্রর দিকে তাকিয়ে থেকে পাশ থেকে ডেকে উঠল, সাফি। জি স্যার। সাফি সাথে সাথে জবাব দিল, মিস্টার উজান মাহতাবকে নিয়ে এসো। সাফি লোকটা গিয়ে উজানকে নিয়ে আসলো। উজান শার্টের হাতে গুছাতে গুছাতে এগিয়ে আসলো। অভ্র উঠে উজানকে জড়িয়ে ধরল, ছেড়ে বলে উঠল, জেলের অভিজ্ঞতা কেমন বাপ? উজান বাঁকা হেসে বলল, ভালোই, আশা করি আরো কয়েকবার আসা লাগবে। অভ্র বাঁকা হেসে বলল, ইনশাল্লাহ। রফিকুল মাহতাব অবাক হতেও ভুলে গেলেন যেন। যেমন চাচা তার তেমন ভাগ্নে। বাড়িতে পা রাখতেই হামিদা ছুটে এসে উজানের বুকে ধপ করে আশ্রে পড়লেন। বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন তিনি। বিলাপ কণ্ঠ করে বললেন, কেন রে, ছেলেটাকে মারলি? কি করেছিল ও? তুই তো এমন ছেলে না যে অকারণে মারামারি করবি। কি এমন হলো যে তোকে পুলিশ পর্যন্ত ধরে নিয়ে গেল? উজান মায়ের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, এমন কিছু না মা, খুবই সামান্য ব্যাপার, তুমি শুধু শান্ত হও প্লিজ। উজান নাহিদকে কেন মেরেছে এটা অভ্র, তুহিন, রফিকুল সাহেব ছাড়া আর কেউ জানে না। সবাই শুধু জানে উজান নাহিদকে বেধরম পিটিয়েছে। উজান যখন নিজের ঘরে আসলো তখন রাত 9টা বাজে। ঘরে ঢুকতেই রুহানি সামনে এসে দাঁড়ালো। উজান তাকালো রুহানির চোখে, রুহানিও তাকিয়ে রইল। উজান পাশ কাটিয়ে বাথরুমে ঢুকে গেল। একেবারে গোসল করে বেরিয়ে আসলো। রুহানি আবার উজানের সামনে গিয়ে দাঁড়ালো। উজান ভ্রু তুলে তাকালো। রুহানি ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, এমন কেন করলেন? উজান নির্লিপ্ত স্বরে উত্তর দিল, কি করেছে? নাহিদকে কেন মেরেছেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি মেরেছি। বলেই পাশ কেটে চলে যাচ্ছিল। রুহানি পেছন ফিরে বলে উঠল, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে মেরেছেন? যেতে যেতেই উজান জবাব দিল, হ্যাঁ। রুহানি কণ্ঠ দৃঢ় করে বলল, কিন্তু তাতে আপনার কি?
উজানের পা থেমে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে এক পা করে এগিয়ে এলো রুহানির দিকে। তাতে আমার কি? উজানের কণ্ঠটা গভীর হয়ে উঠল। রুহানি পিছিয়ে না থেকে চোখে চোখ রেখে বলল। হ্যাঁ, তাতে আপনার কি? উজান এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করল। তুই আমার কি হোস? রুহানি বলল। বোন হই। একদম কাছে এসে দাঁড়ালো উজান। রুহানি স্বতঃস্ফূর্তভাবে এক কদম পিছু হটল। উজান আবারও এগোলো। রুহানি আবারও পিছালো। রুহানির পিঠ ঠেকে গেল দেয়ালে। তারপর হঠাৎ উজান এক হাত দিয়ে রুহানির কবজি শক্ত করে ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল। কি হয় আমি তোর? ভাই হন আপনি আমার। হঠাৎ এক অভাবনীয় কাজ করল উজান। বিদ্যুতের মতো দ্রুততায় উজান নিচু হয়ে তার বাম ঘাড়ে কামড়ে ধরল। কামড়টা তীব্র ছিল। শিউরে উঠল রুহানি। ব্যথায় মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হলো। ঘাড়ের কাছে এত গরম নিঃশ্বাসে শিরদাঁড়া বেয়ে কাফন ধরে গেল। ওভাবেই ঠোঁট সামান্য ছেড়ে উজান ধীর কণ্ঠে বলল। আবার বল, কি হোস তুই আমার? রুহানি চোখ নামিয়ে অস্পষ্ট গলায় বলল। বউ। উজান মুচকি হেসে আবারও হালকা করে কামড়ালো। এবারও গভীর এক কাঁপুনি ছড়িয়ে দিল তার ভেতরে। ভালো করে বল। রুহানি আস্তে করে বলল। বউ। বউ হই আমি আপনার। উজান ধীরে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু হাত শক্ত করে ধরেই রইল। এক্স্যাক্টলি, বউ হোস তুই আমার। আমার বউয়ের দিকে কেউ আঙুল তুললেও আমি তোর আঙুল ভেঙে দেব। সেখানে তো ওই বাস্টারটা তার বর্ডার পার করে ফেলেছে। উল্টো শাস্তি কম হয়ে গিয়েছে। বলেই উজান রাগে কটমট করতে থাকলো। রুহানির বুক ধুকপুক করছিল। উজানের বাকি কথা কানে গেল কি না কি জানি। রুহানি আস্তে করে বলল। হাত ছাড়েন, ব্যথা পাই। ছাড়বো না। ছাড়েন উজান ভাই। বললাম তো ছাড়বো না। রুহানিও অন্য হাত দিয়ে উজানের কোমরে পেঁচানো তোয়ালটা গিট্টু চেপে ধরল। রুহানিও বলল। ছাড়েন, না হলে খুলে দেব কিন্তু। উজান ভাবলেশীনভাবে জবাব দেয়। খুলে দে। রুহানি চমকে উঠল। আশ্চর্য, এটা কোন উজান ভাই? জেল থেকে কোনোভাবে পাল্টে যায়নি তো? আজকে এমন করছে কেন এই লোক? উজান তাকিয়ে রইল রুহানির দিকে। রুহানিও চোখে তাকাতে পারল না। এই চোখে তাকানো যায় না। উজান ছেড়ে দিল হাত। উজান বলল। যা, আমার জন্য ভাত নিয়ে আয়। সকাল থেকে এখনো কিছু খাইনি। রুহানি বেরিয়ে গেল। প্লেটে করে ভাত নিয়ে ফিরে এলো। উজান ভাত পেয়েই খেতে থাকলো। খাওয়া শেষে রুহানি আবার প্লেট নিচে রেখে আসলো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার দিকে যেতেই মনে পড়ল আজকেও কম্বল আনেনি সে। সকালের নাস্তা করতে ডাইনিং টেবিলে বসে আছে সবাই। রুহানি, উজান, সুমাইয়া, তুহিন, ইশরাত, হাফিজ, সুমন নাস্তা করছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা অনেক আগেই খাওয়া শেষ করে কাজে বেরিয়ে গেছেন। তাই টেবিলে এখন শুধু তরুণ তরুণীরাই। রুহানির ডান পাশে ইশরাত আর বাম পাশে সুমাইয়া। তাদের ঠিক বিপরীতে বসে আছে উজান ও তুহিন। হঠাৎই রুহানি অনুভব করলো তার পায়ে যেন কেউ হালকা করে ঘুতাচ্ছে। হঠাৎ সজাগ হলো রুহানি। আস্তে করে নিচে তাকাতেই দেখলো তুহিনের কাজ এটা। বুঝতে দেরি হলো না যে ভুলে রং নাম্বারে কল ঢুকেছে। বুঝেই ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটিয়ে হালকা কাশলো সে। গলা পরিষ্কার করে রুহানি বলল। বলছি কি তুহিন ভাইয়া, তুমি বোধহয় রং নাম্বার ডায়াল করেছো। তুহিন চমকে উঠল। তার মুখের ভঙ্গি এমন হয়ে গেল যেন কেউ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলেছে তাকে। দুইবার চোখ পিটপিট করে হঠাৎ কেসে উঠল। বিষম লেগে গিয়েছে। উজান দ্রুত সামনে রাখা গ্লাসটা এগিয়ে দিল। তুহিন পানি খেল। বেশ কিছুক্ষণ পর শান্ত হলো তুহিন। বোকা বোকা হেসে তাকালো রুহানির দিকে। রুহানিও দাঁত বের করে হাসল। তুহিন চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তেই মুখে লালচে আবার ছড়িয়ে গেল। প্রচুর লজ্জা পেয়েছে সে। ঠিক তখনই সুমাইয়া রুহানির দিকে ঘুরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তার চোখ কুঁচকে গেল। রুহানির গলা আর কাঁধের মাঝ বরাবর লালচে দাগ। দ্বিধা না করে সে আঙ্গুল দিয়ে জায়গাটা চেপে ধরে সরাসরি বলে উঠল। তোর ঘাড়ে কি হয়েছে রুহানি? এটা কিসের দাগ? এভাবে লাল হয়ে আছে কেন? হঠাৎ কথাটা শুনে রুহানির মুখের রং বদলে গেল। অবচেতনে হাত উঠল ঘাড়ের দিকে। দ্রুত ঢেকে ফেলল সেই দাগ, যেটা গতরাতে উজানের কামড়ে তৈরি হয়েছিল। টেবিলে বসে থাকা উজানের হাত রুটি ছিঁড়তে গিয়ে মাঝপথে থেমে গেল। হালকা চমকে তাকালো রুহানির দিকে, কিন্তু পরের মুহূর্তেই নিজের স্বাভাবিক ভাব ধরে ফেলল। তুহিন কৌতূহলী দৃষ্টিতে রুহানির দিকে তাকালো। তারপর যেন কোনো সংযোগ খুঁজে পেয়ে চোখ বড় বড় করে উজানের দিকে তাকালো। সেই তাকানোতেই উজানের গলায় কাশি উঠে গেল। তুহিন দ্রুত পানি এগিয়ে দিল। উজান পানি হাতে নিয়ে খেতে থাকলো।
তুহিন উজানের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। রুহানি দাঁত কড়মড় করে তাকালো উজানের দিকে। ইশরাত তখন লজ্জায় মাথা নিচু করে আছে, যেন কিছুই শোনেনি দেখেনি সে। কিন্তু সুমাইয়ার চোখে সেই প্রশ্ন এখনো ঝুলে আছে। হঠাৎ কি বুঝলো কে জানে, কোনো কথা না বলে হঠাৎ চেয়ার থেকে উঠে চলে গেল ডাইনিং রুম ছেড়ে। টেবিলে মুহূর্তের এক অদ্ভুত নীরবতা নেমে এলো। জয়নব বেগম চলে গিয়েছেন আজকে 2 দিন হলো। তার যাওয়ার কথা শুনে রুহানির খুশি হওয়ার কথা হলেও সে খুশি হতে পারল না। জয়নব হুঁশিয়ারি দিয়ে গিয়েছে সে যেন উজানের রুম থেকে কোথাও না যায়। সে আবার আসবে কিছুদিন পর। রুহানি কিছু না বললেও পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় আছে। পরশুদিন থেকে তার টেস্ট পরীক্ষা। আপাতত সে তার সবটুকু ধ্যান জ্ঞান পড়াশোনাতেই দিচ্ছে, যা হবার পরীক্ষার পর দেখা যাবে। বিছানায় বসে পড়ছিল রুহানি। পড়ার মাঝে হঠাৎ ডান হাত হালকা উঁচু করে নাকের সামনে ধরল। তার শরীর দিয়ে এখন তার ঘ্রাণ না, উজানের ঘ্রাণ বেরোয়। আজব গাঢ় কাঠের গন্ধ। ঘ্রাণটা অদ্ভুত, ধোয়াটে, কাঠের মতো এক এলিগেন্ট গন্ধ। ঘ্রাণটা ভালোই লাগে তার। মেনলি ঘ্রাণ তার শরীরে, শুধু তার শরীরে না, উজানের ব্যবহৃত সব জিনিস থেকেই এই ঘ্রাণ বেরোয়। হঠাৎ হনহনিয়ে ঘরে ঢুকলো উজান। আচমকা এভাবে আসাতে রুহানি কিছুটা ভড়কে গেল। উজান রাগে হাতের ব্যাগটা টেবিলে ছুঁড়ে মারল। রুহানি কেঁপে উঠল। হঠাৎ কি হলো উজান ভাইয়ের, এত রেগে আছে কেন? উজান বাথরুমে ঢুকে একেবারে গোসল করে বেরিয়ে এলো। এটা তার একটা অভ্যাস, বাইরে থেকে ফিরে প্রথমেই গোসল করা। যতই রাত বা শীত হোক না কেন সে আগে গোসল করবে। ট্রাউজার আর সাদা টি শার্ট পরে ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল উজান। পুরোটা সময় তাকে দেখে গেল রুহানি। উজানের হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না সে। রুহানি দ্রুত উঠে দাঁড়ালো, ঘর থেকে বেরিয়ে আসলো। সারা বাড়ি খুঁজেও উজানকে পেল না সে। হঠাৎ মনে হলো হয়তো ছাদে থাকতে পারে। রুহানি ছাদের দিকে এগিয়ে গেল। তার সন্দেহ ঠিক, উজান ছাদে আছে। দরজার সামনে এসে দাঁড়ালো রুহানি। ছাদের শেষ মাথায় এক হাত পকেটে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে উজান। ডান হাত ওঠানামা করছে, একবার ওপরে একবার নিচে। ধোঁয়া উঠছে আশপাশ দিয়ে। সিগারেট খাচ্ছে উজান ভাই। রুহানি চলে আসলো নিচে। ঘরে এসে বই খাতা গুছিয়ে রাখলো সে। নিচে গিয়ে উজানের জন্য খাবার নিয়ে আসলো ঘরে। প্রায় ঘন্টাখানেক পর উজান ঘরে আসলো। ঘরে এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়তে গেলে রুহানি বলে উঠল, খাবেন না আপনি? উজান গম্ভীর কণ্ঠে বলল, না, খেতে নেই। আমি আপনার জন্য ভাত নিয়ে এসেছি, খেয়ে নিন। উজান আর কিছু বলল না, প্লেট হাতে নিয়ে খেতে থাকলো। রুহানির মুখে হাসি ফুটে উঠল। একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, রেগে আছেন কেন ভাইয়া? উজান ধমকে উঠল, শাট আপ। তোর কোন জনের ভয় লাগে আমি, হ্যাঁ? রুহানি চমকে কেঁপে উঠল। আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর উজান নিজেই বলে উঠল, কালকে প্রায় 2 মাসের জন্য বিজনেস ট্রিপে কাতার যেতে হবে। রুহানি অবাক হলো। এভাবে হঠাৎ কেন? জানি না। আপনি একা যাবেন? হুম, তুহিনও যাবে সাথে। রুহানি আফসোস করে বলে উঠল, আহারে, তাহলে ইসরাত ভাবির মন খারাপ হয়ে যাবে। উজান কেমন করে তাকালো রুহানির দিকে। ভ্রু তুলে জিজ্ঞেস করে উঠল, তোর হবে না? বিকালে উজানের ফ্লাইট। সকালে সবকিছু গুছানো হয়ে গিয়েছে তার। দুপুর 1টার দিকে বেরিয়ে পড়বে উজান আর তুহিন। ডিভানে বসে আছে উজান, এক পায়ের ওপর আরেক পা উঠিয়ে কোলের ওপর ল্যাপটপ রেখে 2 হাত দিয়ে কাজ করছে। একটা ইম্পর্টেন্ট কাজ করছে সে এখন। এটা শেষ হলেই বেরিয়ে পড়বে সে। রুহানি ঢুকলো সে সময় ঘরে। উজানের সামনে এসে বলল, খেতে ডাকছে আপনাকে খালামুনি। গম্ভীর কণ্ঠে জবাব দিল উজান। খাবো না। রুহানি আরও কয়েকবার বলল আসতে, কিন্তু উজান আসলো না। রুহানি বেরিয়ে আসলো ঘর থেকে। এবার ঘরে আসলো হামিদা। পেছন পেছন রুহানিও ঢুকলো। হামিদা উজানকে ডাকলো, আয় বাবা, খেয়ে যা, একটু পরেই তো ফ্লাইট। না খেয়েই বেরিয়ে যাবি? সকাল থেকে এখনো কিছু খেলি না। উজান আগের মতোই গম্ভীর কণ্ঠে জবাব দিল, খাবো না মা, খিদে নেই। যাওয়ার সময় খিদে লাগলে বাইরে থেকে কিছু খেয়ে নেব। হামিদা আরও কয়েকবার ডাকলেও নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না উজান। হামিদা পরাজিত হয়ে রুহানির দিকে তাকালো। রুহানি ওনার এক মাথা আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছে। হামিদার তাকানো দেখে ঠোঁট উল্টালো সে। তুহিন গোসল করে বেরিয়ে আসতেই সামনে এসে দাঁড়ালো ইশরাত। তুহিন হালকা হেসে মাথায় টোকা দিল ইশরাতের। ইশরাতের চোখ ছলছল করছে। তুহিন ঠোঁট উল্টে বলে উঠল, তুমি এমন করলে আমার কি ভালো লাগে বলো? তোমাকে এভাবে রেখে গেলে তো আমার ওখানে মন বসবে না জান। দেখা গেল মেজু ভাই ককে খ করতে বলল,
আর আমি ঘকে ঘ করে দিলাম। ইশরাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুহিন জড়িয়ে ধরল ইশরাতকে। কান্না করো না, আমি খুব দ্রুতই ফিরে আসবো, মাত্র 1 মাসেরই তো ব্যাপার। ইশরাত এবার ফুপিয়ে কেঁদে উঠল। জলদি চলে আসবা কিন্তু, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। তুহিন দুষ্টমি করে বলে উঠল। বাহ, ভালোই তো ট্রেনিং দিয়েছি, জামাই ছাড়া থাকতেই পারো না, এই না হলে জামাই পাগল। ইশরাত দুম করে একটা কিল মারল তুহিনের বুকে। তুহিন হো হো করে হেসে উঠল। 1টা বেজে গেছে। উজান আর তুহিন নিচে নেমে এলো। উঠানে গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ির সবাই সেখানে উপস্থিত। ড্রাইভিং সিটে অভ্র বসে আছে। অভ্র ড্রাইভ করবে। তুহিন ইশরাতের মাথায় আলতো করে একটা চুমু খেলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। উজানও সবার সঙ্গে বিদায় সেরে গাড়িতে উঠল, শুধু রুহানি ছাড়া। তার দিকে একবারও তাকালো না। বিদায় তো দূরের কথা, রুহানি অবাক চোখে তাকিয়ে রইল। হয়তো আশা করেছিল তাকে কিছু একটা বলবে, কিন্তু উজান তাকে সেই আশা থেকে বঞ্চিত করল। মুহূর্তের মধ্যে শাঁসা শব্দ তুলে গাড়ি গেট পেরিয়ে চলে গেল। সবাই ভেতরে চলে গেলেও সে সেখানে সেভাবেই দাঁড়িয়ে থাকলো। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেল রুহানি। পাশে ফিরতেই হামিদাকে দেখল। হামিদা বেগম বলে উঠলেন, ঝগড়া হয়েছে তোদের? রুহানি মাথা নাড়িয়ে না বোঝালো। হামিদা বললেন, কিছু তো একটা হয়েছেই, যার কারণে উজান তোর সাথে রাগ করেছে। ব্যাপার না, ঠিক হয়ে যাবে, ফোন দিস ওকে। রুহানি মাথা নাড়ালো। হামিদা জিজ্ঞেস করলো, তোদের ভেতরে সব ঠিকঠাক আছে তো? হামিদার কথায় রুহানি থমকে গেল। তাদের ভেতরে কি ঠিকঠাক থাকবে? তা আদৌ তাদের ভেতরে কিছু আছে নাকি? তাদের সম্পর্কটা তো এমন না যে সব ঠিকঠাক থাকবে। রুহানি কোনো জবাব দিল না, মাথা নিচু করে রাখল। হামিদা তাকিয়ে থাকলেন রুহানির দিকে। হামিদা বেগমের বোঝা হয়ে গিয়েছে। তিনি বললেন, তোদের বিয়েটা হয়তো স্বাভাবিকভাবে হয়নি রুহানি, কিন্তু হয়েছে তো। এখন চাইলেও তোরা একে অপরের থেকে আলাদা থাকতে পারবি না। বিয়ের মানে শুধু একসাথে থাকা নয়, মন থেকেও একে অপরকে মেনে নেওয়া, বুঝতে শেখা। সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করতেই হবে, কারণ এভাবে দূরত্ব নিয়ে তো আর সংসার চলে না, তাই না? তোরা একে অপরের নিয়তি, ভাগ্যের লিখন মেনে নিতে হবে। সামনে দীর্ঘ পথ, যেখানে হাত ধরে চলতে হবে তোদের। ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু ভাগ করে নিতে হবে, কারণ বিয়ে মানে শুধু আজকের দিন নয়, বাকি জীবনের প্রতিটি মুহূর্তও একসাথে কাটানো। একটু থামলো হামিদা, আবার বলে উঠল, এটা তোর সংসার রুহানি, নিজের সংসার বুঝিয়ে নে। উজান তোর স্বামী, সব কিছু স্বাভাবিক করার চেষ্টা কর। হামিদার কথায় রুহানি শিউরে উঠল। এটা তার সংসার, উজান তার স্বামী। হামিদা চলে গেলেন। রুহানি দাঁড়িয়েই থাকলো। কাল রাতে যখন উজান তাকে জিজ্ঞেস করেছিল সে চলে গেলে তার মন খারাপ হবে কিনা, খুব বোকার মতো উত্তর দিয়েছিল সে। ছটফটিয়ে বলে উঠেছিল, আমার মন খারাপ কেন হবে? আপনি না থাকলে তো আরো ভালো আমার জন্য। আমি একা থাকতে পারবো। সব থেকে বড় কথা, ইশরাত আপু তুহিন ভাইয়াকে অনেক ভালোবাসে। তুহিন ভাইয়া দূরে গেলে তার কষ্ট হবে। আমি তো আর আপনাকে ভালোবাসি না, তাহলে আমার কষ্ট লাগবে কেন? রুহানি থেমে উজানের দিকে তাকাতেই কেঁপে উঠেছিল। উজান খুব শান্ত ঠান্ডা চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই চোখে চোখ মেলাতে পারেনি সে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলেছিল। তখন উজান আর কোনো কথা বলেনি, সম্পূর্ণ ভাতটুকুও খায়নি। তখনই ভাতের ভেতরে হাত ধুয়ে উঠে গিয়েছিল সে। উজান ভাইয়া কি কোনোভাবে তার কথায় কষ্ট পেয়েছে? এভাবে বলা মোটেও উচিত হয়নি তার। হঠাৎ রুহানির খুব কান্না পেল। তার সাথে রেগে মানুষটা না খেয়েই এত দূর চলে গেল। আজ রুহানির পরীক্ষা। সকাল থেকে বই সামনে খোলা, কলম হাতে ধরা, খাতা খোলা, কিন্তু মনের পাতা একবারও খুলছে না। অক্ষরগুলো চোখে আসছে, কিন্তু মস্তিষ্কে ঢুকছে না একটাও। কারণ একটাই, উজান। উজান চলে যাওয়ার পর থেকে কমপক্ষে হাজারোবার ফোন করেছে সে উজানকে, কিন্তু প্রতিবারই ফোন বেজে বেজে কেটে গেছে। ফোন ধরেনি উজান। যতবার কল কেটে গেছে ততবার মনে হয়েছে বুকের ভেতরের একটা অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে। মনোযোগ দেওয়ার চেষ্টা করেও পারছে না সে। বইয়ের পাতায় তাকালেই উজানের মুখ ভেসে ওঠে। চারপাশে সব স্বাভাবিক হলেও রুহানির কাছে পুরো পৃথিবীটা অন্ধকার, ভারী, নিঃশ্বাস বন্ধ করা এক শূন্যতার মতো লাগছে। অস্থিরতা যেন শরীরের প্রতিটি শিরায় ছড়িয়ে পড়েছে। মন বারবার বলতে চাইছে এমনটা হওয়া উচিত হয়নি। মাথার ভেতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উজান ভাইয়া কি এতটা রাগ করেছে যে আর কখনো কথা বলবে না, নাকি ওকে একেবারেই জীবনের বাইরে ঠেলে দিয়েছে?
এভাবে কি সব শেষ হয়ে যাবে? রুহানির মনে হচ্ছে যদি এখনই উজান তার সামনে থাকতো, সে কিছু না ভেবে সব কথা ফেলে দিয়ে শুধু বলতো, আমাকে ক্ষমা করে দেন ভাই, আর জীবনেও আপনার সামনে সত্য কথা বলবো না। পরীক্ষার সময় হয়ে গিয়েছে। রুহানি আর সুমাইয়া বেরিয়ে পড়ল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে অবশ্য বেশ কয়েকবার ফোন চেক করেছিল রুহানি, কিন্তু বরাবরের মতো আশাহত হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে আজকে প্রায় প্রায় এক সপ্তাহ। আজকের পরীক্ষার পর 3 দিন বন্ধ রুহানির। কিছুক্ষণ পড়ার পর উঠে ইশরাতের রুমে গেল রুহানি। ইশরাতের সাথে ভালোই ভাব হয়েছে তাদের। মেয়েটা এমনই, সবার সাথে খুব সহজে মিশে যায়। ইশরাতের পরিবার থেকে এখনও কেউ যোগাযোগ করেনি তার সাথে। শুধু ছোট ভাইটার সাথে মাঝে মাঝে একটু কথা হয় তার। মাঝে মাঝে খুব মন খারাপ হলেও পরে তাদের করা কাজের কথা মনে পড়লে সব কষ্ট দূর হয়ে যায়। মেয়েটা এই বাড়ির সবার সাথে মিশে গিয়েছে। হামিদা তো ছোট বৌমা বলতেই পাগল। রুহানি ইশরাতের ঘরে ঢুকতেই দেখলো ইশরাত ফোনে কথা বলছে। রুহানি আবারও বেরিয়ে যেতে গেলে ইশরাত হাতের ইশারায় কাছে ডাকলো। ফোন কেটে দিল সে। রুহানি জিজ্ঞেস করলো, ভাইয়ার সাথে কথা বলছিলেন? হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। রুহানি এবার আমতা আমতা করে বলে উঠল। ইশরাত হালকা হেসে বলল, না, উজান ভাইয়ের ব্যাপারে তো ও কিছু বলেনি। তোমার সাথে এখনো ভাইয়ার কথা হয়নি? রুহানি মন খারাপ হয়ে গেল। আস্তে করে বলে উঠল, আমার ফোন এখনো ধরেনি। ভীষণ রাগ করেছে দেখছি। আমি কি করব বলেন? আমার কি দোষ? আমি কি বুঝেছিলাম নাকি যে উনি এভাবে হুট করে রেগে যাবেন? অথচ আমাকে কিছুই বললেন না, নীরবে একা একা রেগে মুখ ফুলিয়ে বসে থাকলেন। ইশরাত হেসে উঠল, জিজ্ঞেস করল, কি বলেছিলে তুমি ভাইয়াকে? রুহানি মাথা নিচু করে রইল, কোনো জবাব দিল না। ইশরাত বুঝলো রুহানি বলতে চাইছে না, তাই বলে উঠল, আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বারবার ফোন দিতে থাকো, কতকাল ফোন না ধরে থাকবে? রুহানি মাথা তুলে বলল, 1 সপ্তাহ ধরে একভাবে ফোন দিচ্ছি, তাও ধরবে না একবারও? কিন্তু সময় মতো তো বাবা মায়ের সাথে ঠিকই কথা বলে। ইশরাত রুহানিকে পরখ করতে থাকলো। তখন রুমে ঢুকলো সুমাইয়া। সুমাইয়া বলে উঠল, আমাকে ছাড়া একা একা কি কথা হচ্ছে শুনি? ইশরাত হেসে বলে উঠল, আমাদের ভাবি বোন খারাপ, ভাইয়া ফোন তুলছে না বলে। ইশরাতের মুখে ভাবি ঢাক শুনে চমকে উঠল রুহানি। আসলেই তো, সে তো ইশরাত ভাবিরও ভাবি হয়। এটা তো আগে চিন্তা করেনি সে। তার মাথায় একটা লাইন ঘুরছে এখন। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ইশরাতের কথায় সোমাইয়া মুখ কুঁচকে বলে উঠল, একদম ঠিক হয়েছে, ওর সাথে এমন করাই উচিত। এই মেয়ে কোন জায়গায় কি বলতে হয় এখনো কিছু জানেন না। রুহানি মুখ ফুলিয়ে তাকালো সোমাইয়ার দিকে। সোমাইয়া ওর দিকে তাকিয়ে বলে উঠল, মুখ ফুলিয়ে লাভ নেই সোনা। ইশরাত হো হো করে হেসে উঠল। সুমাইয়া রুহানির গা ঘেঁষে বসে পড়ল। দুষ্টু হাসি মুখে ঝুলিয়ে বলে উঠল, স্বামীর কথা মনে পড়ছে বুঝি ভাবি? স্বামীর রাগ ভাঙাতে পারছো না এখনো? স্বামীকে অনেক মিস করছো? স্বামীকে ছাড়া ঘুম হচ্ছে না বুঝি? প্রতিটা কথায় স্বামী স্বামী করছে সুমাইয়া। রুহানি দুম করে ওর পিঠে একটা কিল দিল। সুমাইয়া চোখ উল্টে বলে উঠল। সত্যি কথার ভাত নাই। হঠাৎ ইশরাত বলে উঠল, আমি একটা বুদ্ধি দিব রুহানি। রুহানি আগ্রহ নিয়ে তাকালো, ছটফটিয়ে বলে উঠল। কি কি? সুমাইয়া ঠোঁট চেপে বলে উঠল, আহ, স্বামীর রাগ ভাঙানোর জন্য বউ কেমন উতলা হয়ে আছে। রুহানি বিরক্ত হয়ে বকে উঠল। দুর্বল, চুপ কর তো। ইশরাত হেসে বলল, শোনো তাহলে আমার কথা। উজান ভাইয়া শাড়ি খুব পছন্দ করে জানো। তুমি এক কাজ করতে পারো, তুমি সুন্দর করে শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলে পাঠিয়ে দাও উজান ভাইয়াকে। তখন দেখবো ভাসুর আমার কিভাবে রাগ করে থাকে। রুহানি স্তব্ধ হয়ে গেল ইশরাতের আইডিয়া শুনে। সে শাড়ি পরবে, তাও উজান ভাইয়ার জন্য। তাদের সম্পর্ক কি আর 10টা দম্পতির মতো যে রাগ করলে রাগ ভাঙানোর জন্য এমন পন্থা অবলম্বন করবে? সে জীবনেও এমন কাজ করতে পারবে না। রুহানি বলে উঠল, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না ভাবি, আমার লজ্জা করে। সুমাইয়া বলে উঠল, তোমার পালের লজ্জা করে, তোর আবার লজ্জা আছে? শাট আপ। রুহানি ধমকে উঠল। সুমাইয়া আবারও বলে উঠল, দেখেছেন ভাবি, উজান ভাইয়ের সাথে থাকতে থাকতে উজান ভাইয়ের রোগে ধরেছে ওরে। সে ওর শাট আপ বলা শিখে গেছে। এটা কি বলে স্বামীর শিক্ষা? পরপর আবার সন্দেহ নিয়ে ইশরাতের দিকে আর চোখে তাকিয়ে বলল,
ইশরাত অপ্রস্তুত হাসল। ওই ইয়ে, তোমার ছোট ভাইয়া বলেছিল আমাকে। রুহানি বলল। আমি পারবো না ভাই। রাতে তখন 1টা বাজে। বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে রুহানি। কিছুতেই ঘুমাচ্ছে না তার। সে বুঝতে পারছে না উজান রাগ করেছে, তাতে তার কি? সে কেন এত উতলা হয়ে আছে উজান ভাইয়ার জন্য? সে কেন অস্থির হয়ে আছে উজান ভাইয়ার সাথে কথা বলার জন্য? তার কেন সব উলটপালট লাগছে উজান ভাইয়াকে ছাড়া? মাথা কাজ করছে না রুহানির। হঠাৎ একা ঘুম আসছে না তার। প্রতিদিন রাতে ঘুমের ঘোরে উজানকে জড়িয়ে ধরে ঘুমাতো সে। উজানের শরীর সবসময় অনেক গরম হয়ে থাকে স্বাভাবিকের তুলনায়। শীতের রাতে উজানকে ধরে ঘুমাতে আরামও লাগতো অনেক। সে টের পেলেও সরে আসতো না। ম্যানলি পারফিউমের ঘ্রাণে মোহিত হয়ে যেত। উজান আরও আগলে ধরত তাকে। রুহানির হঠাৎ শীত লাগতে শুরু করলো। কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল সে। ফোন নিয়ে আবারও উজানের হোয়াটসঅ্যাপে ফোন দিল। মিটিং থেকে ফিরে লম্বা গোসল সেরে ঘরের সাথে কাচে ঘেরা প্রশস্ত বারান্দায় এসে বসল উজান। পাশেই গিটার পড়ে আছে। পকেট থেকে ব্যানসন অ্যান্ড হেজের সিগারেটের প্যাকেট বের করল। সেখান থেকে একটা নিয়ে মুখে নিল। তুহিন আসলো সেই সময়। উজানের পাশে এসে বসল। আচমকা পাশে পড়ে থাকা উজানের ফোন বেজে উঠল। ভেসে উঠল রুহানির দাঁত বের করা হাস্যোজ্জ্বল ছবি। সেখানে জলজল করছে একটা নাম, মায়ালতা। উজান ফোন ধরল না। বাজতে বাজতে বন্ধ হয়ে গেল সেটি। কিছু সেকেন্ডের পর আবারও বেজে উঠল ফোন। তুহিন বলল, ফোন ধরছো না কেন ভাইয়া? রোহানি বারবার ইস্যুর কাছে তোমার কথা জিজ্ঞেস করছে। ও অনেক গিল্টি ফিল করছে ওর করা কাজে। এবার অন্তত কথা বলো ওর সাথে। উজান কেমন করে বলে উঠল। আমাকে বোঝে না তুহিন। উজানের কথায় তুহিনের বুক কেঁপে উঠল। বুঝছো ভাইয়া, একটু সময় দাও, মানিয়ে নিতে সময় দাও। ছোট মানুষ তো একটু বোকা হয়। আর এমনিতেও মেয়ে মানুষ সব কিছুতেই বেশি বুঝলেও কিছু কিছু জিনিসে ওর আর কিছু বোঝে না, বলদ হয়ে যায়। রোহানের মনেও তোমার জন্য কিছু একটা আছে, না হলে ও এত অস্থির হতো না ভাইয়া। কিন্তু ও ওর মনের কথা বুঝতে পারছে না। উজান কোনো জবাবই দিল না। নিঃশব্দে শীতল দৃষ্টিতে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। ফোনটা এখনও বাজছে। এবার বন্ধ হয়ে গেল, আর বাজল না। তুহিন অসহায় চোখে চেয়ে রইল তার প্রিয় ভাইয়ের দিকে। এই মানুষটার কষ্ট দেখলে তার মাথায় আর কোনো হিসাব চলে না। শুধু মনে হয় যদি পারতো তবে পুরো দুনিয়াটা এনে উজানের পায়ের কাছে রেখে দিত, যেন ভাই ভালো থাকে। রুহানির জন্য উজানের করা পাগলামিগুলো তুহিন অসংখ্যবার নিজের চোখে দেখেছে। কত রাত নির্ঘুম কাটাতে দেখেছে তাকে। শুধু বসে সিগারেট টেনে যাচ্ছে, দৃষ্টি দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। যখন রুহানি সবার অগোচরে নাহিদের সঙ্গে সম্পর্কে জড়ালো, তখন উজান প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। কষ্টে, রাগে, অসহায়তায় সে নিজের ভেতরে সব কিছু হারিয়ে ফেলেছিল। তুহিন কত কষ্টে তাকে সামলেছিল, বুঝিয়েছিল এটা বয়ঃসন্ধিকালের ভুল। সময় হলে রুহানি নিজেই সত্যিটা বুঝবে। যেদিন প্রথমবার উজান রাগের মাথায় রুহানিকে হাত তুলেছিল, সেদিনই নিজের ভেতরেও আঘাত করেছিল সে। সেই রাতে উজান একটুও ঘুমায়নি, একটুও খায়নি। শুধু চুপচাপ সিগারেট টেনে গেছে রাতভর। তার পাশে বসে থেকেছে তুহিন, কথায় না হলেও নীরব উপস্থিতিতে তাকে সঙ্গ দিয়েছে। উজানের চোখে তখন যে বেদনার ছায়া ছিল, সেটা তুহিনের কাছে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। উজানের এই রূপ একমাত্র সেই দেখেছে। অন্য কেউ উজানকে এই অবস্থায় দেখলে বিশ্বাসই করতে চাইবে না এটা সেই গম্ভীর, রাগী, বদমেজাজি লোকটা। উজান ধীরে ধীরে হাতের সিগারেটটা শেষে টান দিয়ে নিভিয়ে পাশের অ্যাস্ট্রেটে ফেলে দিল। পাশে ঠেস দিয়ে রাখা গিটারটা তুলে নিল সে। আঙ্গুলগুলো আপন মনে ছুঁয়ে গেল তারের উপর। প্রথমে ধীরে, তারপর ধীরে ধীরে স্পষ্ট সুরে ভেসে উঠল মেলোডি। কাঠের গিটারের গভীর উষ্ণ ধ্বনি ঘরের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল চারপাশে। উজানের আঙ্গুল বয়ে যাচ্ছিল সুরের সাথে এক অদ্ভুত যন্ত্রণা। প্রতিটি স্ট্রাম যেন গোপন কোনো অনুভূতিকে কেটে বের করে আনছিল। গিটারের সুরের সাথে উজান গেয়ে উঠল, क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहाँ पे जमाने के गुजरे जमाना हूँ, मेरा समय तो वहीं पे ही
ठहरा हूँ बताऊँ तुम्हें क्या मेरे साथ क्या क्या हूँ কিছুক্ষণ থেমে আবারও গেয়ে উঠল। ओ खामोशियाँ आवाज है तू सुनने तो आओ कभी छू कर तुम्हें खिल जाएगी घर इनको बुलाओ कभी बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियाँ तेरी मेरी खामोशियाँ खामोशियाँ लिपटी हुई खामोशियाँ পরীক্ষা শেষে রুহানি বাড়ি ফিরেই ফাইলটা বিরক্তি ভরে বিছানায় ছুঁড়ে ফেলল। মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। গত 25 দিন ধরে উজান নেই, কিন্তু তার সাথে একবারও কথা হয়নি। না সে ফোন করেছে, না রুহানির ফোন ধরেছে। প্রথমে রাগ হয়েছিল, তারপর কষ্ট, আর এখন সেটা এক ধরনের হাহাকার আর অভিমান হয়ে বুকের ভেতরে গেঁথে বসেছে। পড়াশোনায় মন বসছে না, পরীক্ষায় মন বসছে না। আজকের পরীক্ষাটাও একেবারে বাজে গেছে। কার দোষ? রুহানির চোখে এর একটাই কারণ, উজান ভাই। নিজের মনেই গজগজ করতে করতে রুহানি হঠাৎ স্থির করল, এবার বড় খালাকে বিচার দিতেই হবে। আজকে এই ব্যাপারে একটা বিহিত করিয়ে ছাড়বে সে। দ্রুত নিচে নেমে এলো সে। রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল খালা হামিদা আর সুরাইয়া একসাথে আড্ডা দিচ্ছেন। সে সোজা গিয়ে হামিদার সামনে দাঁড়ালো, চোখে অভিমান নিয়ে বলে উঠল, খালামণি, আজকে তোমাকে এর বিচার করতেই হবে। হঠাৎ এমন তীব্র স্বরে কথা শুনে হামিদা চমকে তাকালেন, চোখে মুখে কৌতূহল আর কিছুটা উদ্বেগ। কিসের বিচার? আবার কি হলো? রুহানি বিন্দুমাত্র দেরি না করে অভিযোগের ঢাল নামিয়ে দিল। তোমার ছেলে আজকে কত দিন হলো গিয়েছে? 25 দিন। এর মধ্যে আমার সাথে একবারও কথা বলেনি। আমি ফোন দিয়েছি অসংখ্যবার, কিন্তু সে ধরেই না। এটা কেমন ব্যবহার বলো? হামিদার ফ্রু কুঁচকে গেল। কি বলিস? একবারও কথা হয়নি? রুহানি বিরক্ত ভরে বলে উঠল, কথা হয়নি বলো না। তোমার ছেলে কথা বলেনি? 1000 বার কোটি বার ফোন দিয়েছি আমি, আমার ফোন ধরে না সে। হামিদা ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোদের মধ্যে ঝগড়া হয়েছিল? প্রশ্নটা শুনে রুহানি এবার মিয়ে গেল, তারপর আবারও চোখের রাগ উস্কে উঠে বলল, কিসের ঝগড়া? হ্যাঁ, তোমার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। ভুল করে হয়তো কিছু একটা বলে দিয়েছিলাম, সেই থেকে তার কথা বলা বন্ধ। অথচ আমাকে নিয়ে কিছুই বললো না এটা নিয়ে, আর আমি বুঝিও নি তখন। হামিদা এবার হেসে ফেললেন। তার এই ছেলেটা এমন, সে যদি অভিমান করে তাহলে মুখে কিছু বলে না, কিন্তু তার আচরণে বোঝানো শুরু করবে। আচ্ছা, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি দেখি। রাগে অভিমানী মুখ গোমরা করে রুহানি গটগট করে চলে গেল। ওর চলে যেতেই সুরাইয়ার দিকে তাকালেন হামিদা। দুজনের চোখাচোখি হতেই একসাথে হো হো করে হেসে উঠলেন। সুরাইয়া হাসতে হাসতে বলল, যাও যাও, তোমার ছেলেকে একটু বোঝাও। হামিদা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ঘরে ঢুকেই তিনি ফোন বের করে উজানকে কল দিলেন। ফোন ধরতেই উজানের স্বাভাবিক গম্ভীর গলায় শোনা গেল, হ্যাঁ মা বলো। হামিদা এবার প্রায় শাসনের সুরে বলে উঠলেন, আমার বৌমার সাথে তুমি কি করছো শুনি? উজান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করেছে? তুমি ওর সাথে কথা বলছো না কেন? আমার বৌমার বুঝি কষ্ট হয় না? উজানের ভ্রু সোজা হয়ে গেল, জিজ্ঞেস করল, কি বলেছো? তোমার নামে অভিযোগ করলো তুমি নাকি এখান থেকে যাওয়ার পথে তার সাথে একবারও কথা বলনি। এটা কেমন ব্যবহার? উজানের ঠোঁটে হালকা হাসি খেলল, গলায় এক ধরনের শুষ্কতা। এখন আমাকে কি করতে হবে শুনে? এক্ষুনি ওর সাথে কথা বলবে। উজান কণ্ঠে দৃঢ়তা আরো বাড়িয়ে বলল, তোর বৌমাকে বলে দাও তার স্বামী এখন তার সাথে কথা বলবে না। শুধু তাই না, 1 মাস নয় 4 মাসের আগেও দেশে ফিরবো না। হামিদা বিস্ময়ে চমকে উঠলেন, এমা, কি বলিস এগুলা? 4 মাস মানে? এত দেরি কেন? আমার ইচ্ছা। এই বলে ফোন কেটে দিল উজান। হামিদা ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে রইল, মুখে হতাশা, চোখে বিরক্তি ফুটে উঠল। এই ছেলে একেবারে অসভ্য হয়ে গেছে, কারো কথা শোনে না। সে এখন তার বৌমাকে
কি জবাব দেবেন? বৌমা যেন না ভাবে তার শাশুড়িও ব্যর্থ হয়ে গেছে তার স্বামীকে বোঝাতে। ইশরাতের ঘরে বিছানার ওপর গোল হয়ে বসে আছে রুহানি, ইশরাত আর সুমাইয়া। তিনজনের মুখে গম্ভীর ভাব। অলসসনার মূল বিষয় স্বামীদের নিয়ে। ইশরাতের মুখে অভিমান জমে আছে। তুহিনের সঙ্গে সকালবেলা সামান্য ঝগড়া হয়েছে। রাগের মাথায় তুহিন যতবার ফোন করেছে ইশরাত একবারও ধরেনি, কিন্তু শেষমেশ নিজের মনকে আর সামলাতে না পেরে ফোন ব্যাক দেয় সে। তুহিনও কি কম যায়? এবার সেও ফোন ধরছে না। ইশরাতের ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, তবুও কোনো সাড়া নেই। বুকের ভেতর কেমন হাহাকার জমে উঠেছে। সেই কখন থেকে ছটফট করে যাচ্ছে সে। তুহিনের সঙ্গে কথা না বলে সে বেশিক্ষণ থাকতে পারে না। এই গম্ভীরতার মাঝেই সুরাইয়া হঠাৎ বলে উঠল, তোমাদের দুজনের ভাতারি এখন কাতার, তোমাদের উচিত এখন ওই গানটা গাওয়া। কথাটা বলেই সে গেয়ে ওঠে। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একলা বিছানায় ঘুম আসে না ছটফটাই রাইতে। রুহানি দুম করে সুরাইয়ার পিঠে একটা কিল মারল, মুখে হাত দিয়ে বলল, ছি, কি অশ্লীল গান। ইশরাত মন খারাপের মাঝেও হেসে উঠল জোরে। সুরাইয়া চোখ উল্টিয়ে বলে উঠল, ছি কেন, কত সুন্দর একটা গান, তোদের অবস্থা হুবহু মিলে গেছে। এখন তোদের উচিত গানের শিল্পীকে নোবেল দেওয়া। একটু থেমে দুষ্টু হেসে আবার বলল, রুহানির সাথে এই লাইনটা মিলে যাবে, দাঁড়া বলি। বলেই নতুন উদ্যমে গাইতে শুরু করলো। কামকাজিতে মন বসে না, ভাবি বসে তাহার কথা, শীতের রাতে মিটে না দিয়া গায়ে কাঁথা। কইরা গেছে বন্ধু আমায় কঠিন হুকুম, আল্লাহ তুমি দাও আমায় চোখে একটু ঘুম। রুহানি চেঁচিয়ে উঠল। সুমাইয়া থামবি তুই? সুরাইয়া আর চোখে তাকিয়ে বলে উঠল, যা শালি, সত্যি কথার দাম নাই। তোর সত্যি কথার মায়েরে বাপ, বাইর হ এখান থেকে। যাব না আমি, কি করার কর তুই। রাগে ফেটে পড়ে রুহানি। সুরাইয়ার বেনি করা লম্বা চুল এক ঝটকায় টেনে ধরল। সুরাইয়াও ছাড়ার পাত্রী নয়, সেও রুহানির খোলা চুল দুই হাত দিয়ে শক্ত করে খামছে ধরল। মুহূর্তেই শুরু হয়ে গেল চুল টানাটানি। তাদের হঠাৎ এমন কাণ্ডে ইশরাত ভেবাচাকা খেয়ে গেল। বিছানার ওপর ঝুঁকে দুজনকে আলাদা করার চেষ্টা করতে করতে চিৎকার করল, আরে আরে আরে, কি করছো তোমরা? ছাড়ো ছাড়ো। অনেক কষ্টে অবশেষে দুজনকে আলাদা করলো সে। এখন তারা দুই প্রান্তে বসে একে অপরের দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে আছে। আর একটু কিছু হলেই পরের মুহূর্তেই আবারও ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে। রুহানি আগুন ঝরা চোখে তাকিয়ে বলে উঠল, তোর মতো ননদ শত্রুরও না হোক। সুমাইয়াও প্রতি উত্তর করে বলে উঠল, তোর মতো ভাবিও আবার লাগবে না, আমি উজান ভাইকে আবার বিয়ে দেওয়াবো। রুহানি রাগে হিসিয়ে উঠল, বলে বিয়ে দিয়ে দেখা।